আসসালামু আলাইকুম সবাইকে। এসএসসি 2025 কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। তোমাদের আজকে হচ্ছে ইংরেজি দ্বিতীয় পত্র পরীক্ষা গেল। আশা করি তোমাদের সকলের পরীক্ষা ভালো হয়েছে। তারপরও কার কেমন পরীক্ষা হলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবা। এরপরে হচ্ছে তোমাদের গণিত পরীক্ষা। তোমাদের পরীক্ষাগুলো কিভাবে হচ্ছে বা কি কতটুকু কঠিন হচ্ছে সেটা কিন্তু সবাই নিজ নিজ জায়গা থেকে উপলব্ধি করতে পারতেছো। সো এখন হচ্ছে গণিত পরীক্ষা, তোমাদের যেহেতু মাঝখানে 3 দিন সময়ও দিয়েছে, সো এটা বলার বাকি রাখে না যে অন্যান্য পরীক্ষার মতো গণিত পরীক্ষাটাও হার্ড হবে। এবং গণিত পরীক্ষা নিয়ে সবারই মনে যেহেতু ভয় থাকে, সো শুরুতেই বলতে চাই আজকে শুধু সাজেশন থাকবে না, ভিডিওটায় শুধু সাজেশন দেব না। তোমাদের হচ্ছে এই সাবজেক্টে ভালো রেজাল্ট আমি বলবো না, তোমাদের টার্গেট থাকতে হবে 90+ বা হচ্ছে 95+। তো তোমরা হচ্ছে গণিত সাবজেক্টে কিভাবে হচ্ছে 90+ বা 95+ তুমি টার্গেট নিয়ে তোমার হচ্ছে এই 3টা দিন সময় অতিবাহিত করবে এবং পরীক্ষায় খুব ভালো একটা রেজাল্ট করবে সে বিষয়ে পূর্ণাঙ্গ বিস্তারিত আলোচনা করব। সো যারা যারা হচ্ছে শুধু সাজেশনের জন্য ভিডিওটা অন করেছো তাদেরকে বলবো ভিডিওটা দেখার দরকার নাই, কারণ এরকম অনেক সাজেশন তোমাদের আমি পূর্বে দিয়েছি, অনেকেই দিয়েছে। সো সাজেশন দিয়ে তুমি শুধু ভালো রেজাল্ট করতে পারবে না, পাশাপাশি তোমাদের যে গুরুত্বপূর্ণ কথাগুলো বলবো সেগুলো যারা ধৈর্য সহকারে শোনার মতো এবিলিটি রাখো তারা অবশ্যই পুরো ভিডিওটা মনোযোগ সহকারে দেখবা। দেখো, প্রতি বছরে কিন্তু গণিতে অহরহ অনেক স্টুডেন্ট ফেল করে থাকে। সো সেই ফেলের চিন্তা আমাদের আনা যাবে না, আমাদের প্রথমে টার্গেট থাকতে হবে 90+, 95+, ঠিক আছে, বা 80+ একটা মার্কসের মনে হচ্ছে চিন্তা ভাবনা করতে হবে। এরকম চিন্তা ভাবনা করে যদি তুমি হচ্ছে হলে যেতে পারো তাহলে সেখানে এমনিতেই তোমার ভালো রেজাল্ট চলে আসবে। আর যদি তুমি শুধু ভালো রেজাল্টের একটা আশা নিয়ে হলে যাও সেখানে কিন্তু খারাপ রেজাল্ট হওয়ার সম্ভাবনা থাকবেই। সো এক্ষেত্রে এই 3টা দিনকে তোমার হচ্ছে অবশ্যই খুব কাজে খাটাতে হবে এবং খুব প্রপারলি ওয়েতে, সঠিক ওয়েতে তোমার হচ্ছে কাজে খাটাতে হবে। যদি তুমি এই 3টা দিন সঠিক ওয়েতে তুমি পার করতে পারো এবং গণিত বইটাকে খুব সুন্দরভাবে শেষ করতে পারো এবং গোছানো একটা প্রস্তুতি নিতে পারো, তাহলেই দিন শেষে তোমার হচ্ছে এই সাবজেক্টে 95+ মার্কস বা হচ্ছে 90+ মার্কস তোমার রাখা সম্ভব। দেখো, তোমাদের প্রথমে হচ্ছে প্রশ্নের প্যাটার্নটা একটু বুঝাই, বা তোমাদের হচ্ছে গণিত সাবজেক্টে যেরকম প্রশ্ন হয় সেই প্যাটার্নটা একটু বুঝাবো। তারপর হচ্ছে কিভাবে কি আগাতে হবে, সাজেশনটা কি হবে, এমসিকিউর জন্য কি করতে হবে, সম্পূর্ণ ডিটেলসে একটু আলোচনা করবো। হয়তো বা ভিডিওটা একটু লং হতে পারে, কিন্তু আমি আশা করি ভিডিওটা অবশ্যই তোমাদের জন্য কার্যকরী একটা ভূমিকা পালন করবে। ঠিক আছে, দেখো তোমাদের 3টা কিন্তু টপিক হচ্ছে মেইন, এবং মূলত 4টা টপিক হয়। একটা হচ্ছে তোমার বীজগণিত টপিক, একটা হচ্ছে জ্যামিতির টপিক, একটা হচ্ছে ত্রিকোণমিতি টপিক। এই 3টা হচ্ছে মেইন, এবং একটা থাকে পরিসংখ্যান টপিক। তোমাদের প্রশ্নের প্যাটার্নটা হয় বীজগণিত থেকে তোমার 3টা আসে, এখানে 2টা প্রশ্ন মাস্ট অ্যান্সার করতে হয়। তোমার হচ্ছে জ্যামিতি থেকে 3টা আসে, এখানে 2টা প্রশ্ন মাস্ট অ্যান্সার করতে হয়। তোমার হচ্ছে ত্রিকোণমিতি পরিমিতি থেকে 3টা থাকে, এখানে 2টা প্রশ্ন মাস্ট অ্যান্সার করতে হয়। পরিসংখ্যান থেকে 2টা থাকে, এখানে মাস্ট একটা প্রশ্নের অ্যান্সার করতে হয়। ওভারঅল তোমাদের কিন্তু হচ্ছে 7টা প্রশ্নের অ্যান্সার করতে হয়। অন্যান্য সাবজেক্টে দেখা যায় কি যে অন্যান্য সাবজেক্টে ক বিভাগ, খ বিভাগ, গ বিভাগ, এখান থেকে 2টা করে দিতেই হবে, এবং যে কোনো বিভাগ থেকে আরেকটা তুমি দিতে পারো, এরকম কিন্তু থাকে বেশিরভাগ পরীক্ষায়। কিন্তু গণিতে কিন্তু একদম ফিক্সড করা, অর্থাৎ তোমার বীজগণিত থেকে 2টা দিতেই হবে মাস্ট, তোমার হচ্ছে জ্যামিতি থেকে মাস্ট 2টা দিতেই হবে, তোমার হচ্ছে ত্রিকোণমিতি থেকে 2টা দিতেই হবে, এবং পরিসংখ্যান থেকেও মাস্ট একটা দিতেই হবে। এখানে কিন্তু তুমি যে না আমি পরিসংখ্যান ভালো পারি না আমি হচ্ছে জ্যামিতি থেকে 3টা দিব, আমি হচ্ছে ত্রিকোণমিতি ভালো পারি না আমি বীজগণিত থেকে 3টা দিব, সুযোগ নাই কিন্তু। ঠিক আছে, তোমার প্রত্যেকটা বিভাগ থেকে 2টা করে দিতেই হবে, এবং তোমার হচ্ছে পরিসংখ্যান থেকে একটা দিতে হবে। তাহলে তোমার টার্গেট হচ্ছে কয়টা প্রশ্ন? তোমার টার্গেট হচ্ছে কিন্তু সিকিউর জন্য 7টা প্রশ্ন। একটু বোঝার চেষ্টা করো। এখন আমি এইটা বোঝাচ্ছি এই জন্য কারণ তোমার গুরুত্ব কোনটায় আগে বেশি দেওয়া উচিত সেটা বোঝানোর জন্য। তাহলে তোমার হচ্ছে 7টা প্রশ্ন যদি টার্গেট হয়, পরিসংখ্যান থেকে তুমি একটা পাচ্ছ মাস্ট, তাহলে এই যে অধ্যায়টা এটা হচ্ছে গণিত বইয়ের ভিতরে সব থেকে সহজতম অধ্যায়। তুমি যে টাইপের স্টুডেন্ট হও না কেন, যে টাইপের স্টুডেন্টকে আমি প্রশ্ন করি না কেন, সকলের উত্তর হবে পরিসংখ্যান ভালো পারি বা পরিসংখ্যান অধ্যায়টা পারি। ঠিক আছে, তাহলে পরিসংখ্যান অধ্যায়টাকে খুব পোক্তশক্তভাবে তোমার হচ্ছে তোমার জোরালোভাবে তোমার হচ্ছে এটাকে কি তোমার হচ্ছে গুছানো উচিত, বা এটার উপরে ভালোভাবে আরও প্রিপারেশন নেওয়া উচিত। কেন? কারণ এখান থেকে তুমি 100% 10 মার্কস তুমি দিতে পারবে, এবং অধ্যায়টা যেহেতু সহজ তো তোমার জন্য এই 10 মার্কস অর্জন করা খুবই জরুরি। ঠিক আছে, তাহলে দেখো পরিসংখ্যান থেকে তুমি একটা প্রশ্ন অবশ্যই পাওয়া। সো তোমার প্রথম ফোকাস
পরিসংখ্যানে থাকবে। তোমরা যে ভুল কাজটা করে থাকো, তোমাদের ভুল কাজটা হচ্ছে বীজগণিতে এতগুলো হচ্ছে অধ্যায়, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা, এর ভিতরে আবার হচ্ছে তোমার অনুশীলনী আছে, অনুশীলনী 1 অনুশীলনী 2 এরকম করে অনুশীলন আছে। তো এখানে কিন্তু অনেকগুলো অধ্যায় দাঁড়ায়। তো এখান থেকেই তোমরা শুরু করো এবং এই একটা বিস্তৃত হচ্ছে তোমার অধ্যায় দেখে তোমাদেরকে ভয় ঢুকে যায়, মানে এটা করা যাবে না। তোমার পরিসংখ্যান থেকে তুমি একটা যেন শিওর আসবে, তো পরিসংখ্যান অধ্যায়টাকে খুব ভালোভাবে আগে কমপ্লিট করতে হবে। এরপরে তোমার জ্যামিতি এবং ত্রিকোণমিতি এই দুইটা বিষয়ে ফোকাস দিতে হবে। কেন দেখো, তোমার ত্রিকোণমিতি এবং পরিমিতির ভিতরে একটা অধ্যায়, 2টা অধ্যায়, 3টা অধ্যায়, 3টা অধ্যায় থেকে 3টা প্রশ্ন 100% থাকবেই এবং সেখান থেকে তোমার 2টা প্রশ্ন উত্তর দিতে হবে। এখন তুমি যদি হচ্ছে ত্রিকোণমিতির অনুপাত এবং হচ্ছে দূরত্বস্থতা ভালো পারো, তাহলে তুমি এই 2টা অধ্যায় কমপ্লিট করো। তুমি যদি হচ্ছে ত্রিকোণমিতিক অনুপাত এবং পরিমিতি ভালো পারো, তুমি এই 2টা অধ্যায় খুব ভালোভাবে কমপ্লিট করো। এবং তুমি যদি খুব ভালো স্টুডেন্ট হয়, তুমি 3টা অধ্যায়কেই খুব ভালোভাবে কমপ্লিট করো। কিন্তু যারা একটু মোটামুটি মনে করো আমার ভিতরে দুর্বলতা আছে, ঠিক আছে, গণিতে, তাহলে তোমাদের প্রতি অনুরোধ থাকবে অবশ্যই 2টা অধ্যায় এখান থেকে তুমি যে 2টা অধ্যায় ভালো করো, তুমি দূরত্ব উচ্চতা এবং পরিমিতি ভালো করলে ভালো, তুমি 2টা অধ্যায় এমনভাবে প্রস্তুত করো যে ওখান থেকে যে টাইপের প্রশ্ন আসুক না কেন তুমি অ্যান্সার করতে প্রস্তুত। তাহলে ওখান থেকেও তুমি হচ্ছে কি 2টা প্রশ্ন অ্যান্সার পেয়ে গেলা, তাহলে 2 আর 1 3, তোমার অলরেডি কিন্তু 30 মার্কস হয়ে গেছে। এরপর দেখো জ্যামিতি, এটা যে 0 লেভেলের স্টুডেন্ট, আমি লেভেলে ধরলাম না, কোনো যে লেভেলের স্টুডেন্ট হোক না কেন তার হচ্ছে জ্যামিতি পারার কথা। তোমরা অনেকে হচ্ছে জ্যামিতি তোমার হচ্ছে একটু অমিল দেখলেই সেই জ্যামিতিটা লিখতে চাও না, তোমাদের এই অভ্যাসটা খুবই ভুল। এই অভ্যাসটা তোমাদের পরিবর্তন করতে হবে। কেন? কারণ জ্যামিতি তুমি যদি চিত্রটা অঙ্কন করো সেখান থেকেও কিছু মার্কস তুমি পাবা। তারপর তুমি যা তোমার জায়গা থেকে লিখতে পারো, সেই লেখাটা যদি সুন্দরভাবে উপস্থাপন করতে পারো, তাহলে তোমার হচ্ছে কিন্তু জ্যামিতি তুমি এমনিতেই খুব ভালো একটা মার্কস অর্জন করতে পারবা। তারপরও যারা হচ্ছে অল্পের ভিতর গোছানো একটা প্রস্তুতি নিতে চাও, তারা হচ্ছে তোমার হচ্ছে ব্যবহারিক জ্যামিতি, বৃত্ত, তারপর হচ্ছে রেখাকোণ, ত্রিভুজ, এই 3টা যদি খুব ভালোভাবে কমপ্লিট করো, এর পাশাপাশি যদি হচ্ছে তোমার ক্ষেত্রফল সম্পর্কিত সম্পদ্য উপপাদ্য, এই 4টা অধ্যায় তোমরা এখানে খুব ভালোভাবে কমপ্লিট করতে পারো। যাদের একটু কষ্ট হবে 4টা, তারা মিনিমাম 3টা করো। আর পাশাপাশি যদি এটাকে কমপ্লিট করতে পারো, এই 4টা দিয়ে তোমার হচ্ছে এখানেও তুমি 3টা তো কমন পাবাই, তোমার এখান দিয়েও তুমি 2টা 1000% তুমি শিওর দিতে পারতেছো। তাইলে দেখো 2 4 5, তোমার হচ্ছে কি অলরেডি 5টা প্রশ্ন দেওয়া কিন্তু শেষ। এবং যে সঠিকভাবে 5টা প্রশ্ন অ্যান্সার করে আসতে পারে 50 মার্ক তো এখানেই চলে আসবে, 50 না 40 চলে আসবে। আমি 10 মার্কস বাদ দিয়ে দিলাম কাটা ছিঁড়ায়, ঠিক আছে। তাহলে দেখো তোমার কি আর ফেলের ভয় থাকে? অবশ্যই থাকে না। হ্যাঁ, এরপরে হচ্ছে ভালো রেজাল্ট তো এমনিতেই চলে আসবে। কেন? কারণ বীজগণিতে তোমার সব অধ্যায় দেখার দরকার নাই, তোমার হচ্ছে বাস্তব সংখ্যা দিয়ে কখনোই সৃজনশীল আসবে না। সেট ফাংশন অধ্যায়টাকে তোমরা দেখবা, বীজগাণিতিক রাশির সহজ একটা অধ্যায়। সেট ফাংশন, বীজগাণিতিক রাশি, সূচক, লগারিদম, এই 3টা অধ্যায় পারে না এমন কোনো স্টুডেন্ট আমি 9 10-এ দেখি না, ঠিক আছে। যারা পারো না তারা হচ্ছে হতভাগা, তারা কি করবা সেটাও শেষে একটু বলে দেওয়ার চেষ্টা করবো যে একদম স্যার আমি তো পরীক্ষার হলে গিয়ে কমনই পাই নাই কোনো, আমি তো একদম হতভাগা, ঠিক আছে, এখন আমার কি করণীয় সেটা শেষে বলতেছি, তারা একটু ধৈর্য সহকারে শেষ পর্যন্ত থাকবো, ঠিক আছে। এরপরে দেখো এর পাশাপাশি সসীম ধারা, এবং তুমি হচ্ছে এইখান থেকে যদি 1 2 3 4 এই 4টা অধ্যায় খুব সুন্দরভাবে কমপ্লিট করো, তুমি 100% শিওর থাকো 2টা তুমি হচ্ছে বীজগণিত থেকে 100% হচ্ছে কমন পাবাই। এখন কথা হলো যে স্যার এটা তো বলছেন কিন্তু আমি আরো ওভার কনফিডেন্স নিয়ে হলে যেতে চাই, সেক্ষেত্রে তোমরা হচ্ছে যে তোমার 2 চলক বিশিষ্ট সমীকরণ যেটা আছে এইটা একটু খুব ভালোভাবে দেখা যেতে পারো। তাহলে ওভারঅল সেট ফাংশন খুব সহজ অধ্যায়, সবাই পারে। বীজগাণিতিক রাশি খুব সহজ অধ্যায়, সবাই মোটামুটি পারো। সূচক, লগারিদম খুব ভালোভাবে পারো। 2 চলক বিশিষ্ট সমীকরণ অনেকের কাছে এটা একটু হতে পারে। সসীম ধারা এটাও খুব সহজ অধ্যায়। তাহলে দেখো তোমার কি কি পড়তে হবে, পরিসংখ্যান অধ্যায়টা পড়তে হবে, এইখান থেকে ত্রিকোণমিতি, পরিমিতি যদি পারো 3টাই পড়বা, নাইলে হচ্ছে 2টা খুব সুন্দরভাবে কমপ্লিট করবা। পাশাপাশি জ্যামিতিতে হচ্ছে রেখা, ব্যবহারিক জ্যামিতি, রেখা, কোণ, ত্রিভুজ, তারপর হচ্ছে ব্যবহারিক জ্যামিতি, বৃত্ত, ক্ষেত্রফল সম্পর্কিত যে সম্পদ্য উপপাদ্য আছে। আর এইখানে হচ্ছে সেট ফাংশন, বীজগাণিতিক রাশি, সূচক, লগারিদম, 2 চলক বিশিষ্ট সমীকরণ, সসীম ধারা। এই অধ্যায়গুলো যদি
খুব জোরালোভাবে, এবং করাটা হচ্ছে নামের করা না, কাজের করা। একটা জিনিস হচ্ছে তুমি 100% ওইটার উপরে প্রস্তুতি নিবা। অনেকে যদি এগুলোর ভিতরে যেগুলো দাগাই দিছে এগুলোর ভিতরে একটা অধ্যায় নিয়ে সমস্যা থাকে, কারণ মনের ভিতরে হতে পারে যে না ভাইয়া বলছে আমার এই অধ্যায়টা করতে হবে, না তুমি পারো না সেই অধ্যায়টা এখন একদম মাটি দিয়ে রাখো। তুমি যেই অধ্যায়গুলো ভালো পারো সেই অধ্যায় থেকে যে টাইপের প্রশ্ন আসুক না কেন তুমি সেই টাইপের প্রশ্নের অ্যান্সার করতে যেন প্রস্তুত থাকো, সেইভাবে প্রস্তুতি নাও। ঠিক আছে, ওই অধ্যায়টা তোমার গাইডে যত সৃজনশীল আছে, বোর্ডে যত সৃজনশীল আছে, টেস্ট পেপারে যত সৃজনশীল আছে, তুমি বেশি বেশি ওই অধ্যায়ের সৃজনশীলগুলোই প্র্যাকটিস করো যেগুলো তুমি ভালো পারো। কেন? কারণ তুমি হচ্ছে এখন যদি নতুন কোনো অধ্যায় ধরতে যাও, শিখতে যাও, করতে যাও, তুমি হচ্ছে বড় ধরনের একটা বাস নিজের জন্য রেডি করে রাখছো। পরীক্ষার হলে গেলেই তোমার নিজেরটা নিজের পিছন দিয়ে যাবে। কেন? কারণ হচ্ছে নতুন করে শিখতে গেলে তুমি যেগুলো পারো সেগুলো এখন ভুলে যাবে এবং এলোমেলো হয়ে যাবে পড়াটা। সো তোমার কাজ হচ্ছে যেই টাইপের স্টুডেন্ট হও না কেন সবার জন্যই তো আমার সাজেশনটা। সো তোমাদের ধারণ ক্ষমতা যতটুকু, তুমি যতটুকু পারো বা শিখছো সেটার উপরেই সর্বোচ্চ প্রস্তুতিটা নাও। এখন কথা হলো যে পড়বা কীরকম, বা এখন পড়ার ধরনটা কেমন হওয়া উচিত। এই 3টা দিন সময় দিছে, মোটামুটি ভালো একটা সময় দিছে কিন্তু গণিতে। আমি ভাবছিলাম যে শুক্র শনি 2 দিন সময় দিবে, রবিবার তোমাদের পরীক্ষা হবে, কিন্তু তোমাদের পরীক্ষাটা দিয়েছে কিন্তু সোমবার। তার মানে কি তুমি আজকে দিন হিসাব করলে 4 দিন পাচ্ছ, মাঝখানে তোমার 3 দিন সময় দিচ্ছে। ঠিক আছে, মোটামুটি 4 দিন তুমি সময় পাচ্ছে। এই সময়ের ভিতরে গণিতের উপরে খুব ভালো একটা প্রস্তুতি নেওয়া সম্ভব। তোমার প্রথম কাজই হচ্ছে মেইন বইয়ের অঙ্কগুলোকে একটু চোখ বুলায় যাওয়া, যে তুমি মেইন বইয়ের অঙ্কগুলো খুব ভালোভাবে পারতেছো কিনা। যেমন সেট ফাংশন অঙ্কগুলো আছে, দেখলেই তো বোঝা যায় যে আমি এই টাইপের অঙ্কগুলো পারি। যেইটা একটু সন্দেহ থাকবে সেই অঙ্কটা একবার করে ফেলবা। কেন? কারণ হচ্ছে তুমি মেইন বইয়ের অঙ্ক যদি দুর্বলতা থাকে তুমি সৃজনশীলে গেলে এমনিতেই তুমি সমস্যায় পড়বা। তো তোমার প্রথম কাজ হচ্ছে মেইন বইয়ের অঙ্কগুলো একবার চোখ বুলে যাও সবগুলো পারো কিনা, যেটাই দেখবা সন্দেহ আছে সেটা একবার করে সন্দেহটা দূর করে ফেলবা। এরপরে যখন তোমার মেইন বইয়ের অঙ্কগুলো মানে সবগুলোই করতে হবে আমি কিন্তু বলি নাই, তুমি জাস্ট চোখ বুলাই যাবা যে এগুলো আমি পারি কিনা, যেটা একটু সন্দেহ হবে ওইটা করবা। এইভাবে খুব দ্রুত হচ্ছে মেইন বইয়ের অঙ্কগুলো একবার শেষ করবা। শেষ করার পরে তোমাদের হচ্ছে গাইড বইয়ে ইম্পর্টেন্ট যে সৃজনশীলগুলো আছে তোমরা অবশ্যই আমার কাছে পড়েছো যে স্টুডেন্ট, তারপর হচ্ছে অন্যান্য স্যারদের কাছে পড়েছো, এখন কিন্তু নিজে দেখলেই বুঝতে পারো। তারপর শুধু ইম্পর্টেন্ট না, যতগুলো তোমার হচ্ছে সৃজনশীল তুমি সমাধান করতে পারবা তত নিজের ভিতরে হচ্ছে দক্ষতা বাড়বে। সো যত পারবা ওই অধ্যায়গুলোর উপরে সৃজনশীলগুলো একটু বেশি বেশি প্র্যাকটিস করবা। ঠিক আছে, কারণ তুমি যখন অঙ্কগুলো প্র্যাকটিস করবা তখন করতে গেলে যেটা পারবা সেটা তো কলমের লাইনের আগায় চলে আসবে, করতে সময় লাগবে না। যেটা একটু সমস্যা থাকবে সেটা একটু বুঝে করার ট্রাই করবা। ঠিক আছে, এবং এই ক্ষেত্রে কোনো কম্প্রোমাইজ করবা না। অনেক সাজেশন দেবে এই 500 সৃজনশীল, এই 200 সৃজনশীল করলেই 100% 30টা কমন, এই 500 এমসিকিউ করলেই হচ্ছে 100% 30টা কমন। এইগুলো যারা করবা বড় ধরনের বাস খাবা, কারণ পরীক্ষা কী টাইপের হচ্ছে সবাই বুঝতে পারতেছো, কোন জায়গা থেকে প্রশ্ন দেবে কেউ জানে না। হ্যাঁ, এবং প্রত্যেকটা প্রশ্ন কিন্তু একটু ক্রিটিক্যালভাবে দিতেছে। তো তুমি যদি নির্দিষ্ট 100 সৃজনশীল করো, 500 এমসিকিউ করো, ওখান থেকেই যে তুমি 100% কমন পাবা এইটা মানেই হচ্ছে বোকার স্বর্গে বাস করা। হ্যাঁ, এই বোকার স্বর্গে বাস করা যাবে না। অবশ্যই তোমার জায়গা থেকে সর্বোচ্চ প্রস্তুতি নিতে হবে, সর্বোচ্চ চেষ্টাটা করতে হবে। সর্বোচ্চ চেষ্টা কি? যে তোমার প্রত্যেকটা অধ্যায়ে যতগুলো সৃজনশীল আছে গাইড বইয়ে, তারপর হচ্ছে টেস্ট পেপারে এবং বিগত সালের যে প্রশ্নগুলো আছে সেগুলো বেশি বেশি একটু প্র্যাকটিস করা এবং প্রত্যেকটা প্রশ্ন বুঝে প্র্যাকটিস করা। এতে করা হবে কি, তুমি পরীক্ষা হলে গেলে প্রশ্নটা দেখলেই বুঝতে পারবা যেটা কোন টাইপের হয়েছে প্রশ্ন। হয়তো বা একটু তোমার হচ্ছে এক্সচেঞ্জ করে দেবে মানটা বা মানে প্রশ্নের ধরনটা, কিন্তু করার নিয়ম তো এক থাকবে, তাই না? এইটা বোঝার জন্য অবশ্যই তোমাকে বেশি বেশি প্র্যাকটিস করতে হবে। সো এই কাজটা 2-3 দিনের ভিতরে যত বেশি করতে পারবা ততই কিন্তু তোমার হচ্ছে উপকার। বুঝতে পারছো? তোমার হচ্ছে বিগত সালের প্রশ্নগুলো একটু বেশি বেশি আরও সলভ করার চেষ্টা করবা। বোর্ড প্রশ্ন যত সলভ করবা তত বোর্ডের প্রশ্নগুলো কোন টাইপের হয়, কেমন হয় সেটার প্রতি দৃঢ় বিশ্বাস এবং হচ্ছে বুঝতে পারার যে সক্ষমতাটা সেটা অনেক গুণে তোমার আরও বেড়ে যাবে। এর পাশাপাশি দেখো এমসিকিউ কিন্তু হচ্ছে এই সাবজেক্টে বড় একটা হচ্ছে রোল প্লে করে ভালো রেজাল্টের ক্ষেত্রে, এবং ভালো রেজাল্ট খারাপ রেজাল্টের পার্থক্যটাই সৃষ্টি করে হচ্ছে এমসিকিউ। এখন এমসিকিউ কেমন হয়েছে বাংলা প্রথম পত্রে তোমরা সবাই আন্দাজ করতে পারছো। এখন এমসিকিউতে আমরা সব টিচাররাই বলেছি কি যে মেইন বই পড়বা বেশি বেশি। এখন তোমাদের পরীক্ষার হলে গিয়ে দেখতেছো যে মেইন বই থেকে প্রশ্ন দেয় নাই, আসলে বিষয়টা এরকম না।
প্রশ্ন সবই কিন্তু মেইন বইয়ের ভিতর দিয়ে আসছে, কিন্তু প্রশ্নগুলো এমন ক্যাটাগরিতে করছে বা এমন ওয়েতে করছে যাতে তোমার মেধাটাকে ওখানে খাটাতে হয়। অর্থাৎ সৃজনশীল যে বিষয়টা আমরা বলি, সৃজনশীল বিষয়টা হচ্ছে এমসিকিউর ভিতরেও ঢুকাই দিছে। এমসিকিউর ভিতরেও প্রশ্নগুলো করছে এমন টাইপের, সেখানে তোমার কিছু নিজের সৃজনশীলতা থাকতে হবে, যেই সৃজনশীলতা দিয়ে তুমি হচ্ছে মেইন বই থেকেই উত্তরটা খুঁজে পাবে। ঠিক আছে? সো মেইন বইয়ের বাইরে কিন্তু কিছু দেয় না। তো এই ক্ষেত্রে এমসিকিউর ক্ষেত্রে কোনো নো কম্প্রোমাইজ। তোমার অনেকেই বললাম যে অনেক জায়গায় দেখবা এই 500 মানে এমসিকিউ বললে, 300 এমসিকিউ বললে, 1000 এমসিকিউ বললে একদম 100% তোমার হচ্ছে 30টা কমন, এগুলোর ধারে কাছেও যাবা না। তুমি যতগুলো অধ্যায় আছে এই অধ্যায়গুলোর যে এমসিকিউটা পইরা মুখস্থ করার মতো সেটা পইরা মুখস্থ করবা, যে এমসিকিউটা দেখলেই পারো সেটা তো এমনিতেই করলা, যেইটা হচ্ছে ক্যালকুলেশন করার মতো সেটাকে কখনোই এমনিই পড়ে যাবে না, মুখস্থও করে যাবে না। সেই এমসিকিউগুলো একটু ক্যালকুলেশন করে বুঝে নিজে বের করে তারপরে চেষ্টা করবা বের করা। ঠিক আছে? এই ক্ষেত্রে তোমাদের গাইডে যতগুলো এমসিকিউ আছে, তোমার হচ্ছে তোমাদের যে টেস্ট পেপার আছে সেখানে যে এমসিকিউগুলো আছে, বিগত সালের যে এমসিকিউগুলো আছে, এগুলো একটু বেশি বেশি প্র্যাকটিস করবা। হয়তো একটু কষ্ট হবে, কিন্তু কেউ গা ছাড়া ভাব টাইনো না। কারণ যেটা বললাম যে পরীক্ষাগুলো একটু যেহেতু ক্রিটিক্যাল টাইপের হচ্ছে, তোমার হচ্ছে এমসিকিউগুলো ক্রিটিক্যাল টাইপের হচ্ছে, সব কিছু মিলিয়ে তোমাদের পরীক্ষাটা একটু জটিল প্রক্রিয়ার মধ্যে দিয়ে যাচ্ছে। সো এক্ষেত্রে নিজেকে একটু জটিল হতে হবে, এটাই স্বাভাবিক, তাই না? তো এমসিকিউর ক্ষেত্রে একটা জিনিস অবশ্যই মাথায় রাখবা, এমসিকিউর ক্ষেত্রে হচ্ছে কোনো অধ্যায়ের বেসিক এখন আসলে আনক্লিয়ার থাকার কথাই না। তোমাদের বেসিক প্রত্যেকটা অধ্যায়ে একটু ক্লিয়ার থাকা দরকার এবং আবার একটু ধারণা নেওয়া দরকার। যেমন আমার সেট ফাংশনে কি কি সূত্রগুলো আছে, কি কি থাকতে পারে, সেট ফাংশনের ভিতরে কি থাকে, তোমার সেট ফাংশন কি, কত প্রকার, সেট গঠন পদ্ধতি কি, তালিকা পদ্ধতি কি, সেট কি, তোমার হচ্ছে তোমার ফাঁকা সেট কি, এইভাবে যদি আমি যত চিন্তা করি সব কিছুই কিন্তু চলে আসবে, তাই না? তার মানে এটাই হচ্ছে বেসিক ধারণা। বীজগণিতিক রাশির ভিতরে তোমার মূল বেসিকটা কি? ওখানে মূল বেসিকটা হচ্ছে তোমার সূত্রগুলো খুব ভালোভাবে মনে রাখতে হবে, প্রত্যেকটা অধ্যায়ের সূত্রগুলো মনে রাখতে হবে, এটা হচ্ছে বেসিক। তারপরে হচ্ছে কি তোমার এইগুলো যেগুলো উৎপাদকের বিশ্লেষণ কিভাবে কি করতে হয়, মিডল টার্ম ব্রেক কিভাবে কি করতে হয়, এই যে বিষয়গুলো এগুলোই হচ্ছে কি মূলত বীজগণিতের বেশি, এগুলো একটু ধারণা রাখতে হবে। তারপর সূচক লগারিদমে বিশেষ করে সূত্রগুলোই হচ্ছে খুব গুরুত্বপূর্ণ। তো এই যে বিষয় প্রত্যেকটা অধ্যায়ের কিন্তু এরকম বিষয়বস্তু আছে যেগুলো ওই অধ্যায়ের বেসিক বলা হয়, সেগুলো কিন্তু একটু রিমেমোরি করতে হবে। করার পরে তুমি যখন হচ্ছে এমসিকিউগুলো ওইভাবে করতে যাবা, সমাধান করতে যাবা, তখন দেখবা তুমি অনেক কিছুই কিন্তু নিজে নিজেই থেকেই পারতেছো। হয়তোবা তোমার মনে ভয় হচ্ছে বা প্রত্যেকটা এমসিকিউ যেগুলো কইরা বের করতে হয় সেগুলো আমি কইরা বের করতে গেলে অনেক সময় যাবে। আরে তুমি প্র্যাকটিস করা শুরু করো না, শুরু করলে দেখবে এমনিতেই খুব দ্রুত শেষ হয়েছে, তোমার যদি সেটার প্রতি ফোকাস থাকে 100%, কিন্তু কখনোই ফোকাস থেকে দূরে সরা যাবে না। ঠিক আছে? তো এইভাবে তুমি যদি হচ্ছে এমসিকিউটাকে হচ্ছে টার্গেট নিই এবং সেটা যদি এরকমও করো যে আমি আজকে হচ্ছে পরিসংখ্যান ধরলাম, আমি শুরুতেই বলছি কিভাবে তুমি পড়াশোনাটা শুরু করবো, পরিসংখ্যানটা প্রথম শেষ করবা, তারপর তুমি জ্যামিতিতেও যাইতে পারো, ত্রিকোণমিতিতেও যাইতে পারো। আমি মনে করি ত্রিকোণমিতি পরিমিতিটা ধরাই ভালো, কারণ এখান থেকেও তুমি দুইটা 100% পাচ্ছ, এখানেও অল্প কয়টা অধ্যায় শেষ করে তুমি দুইটা 100% পাচ্ছ, কিন্তু এখানে আরও অল্প অধ্যায় শেষ করে পাচ্ছ। এবং এইটাকে একটু জটিল তোমাদের যেহেতু মনে হয়, আমি মনে করি আগে একবার এটাকে কমপ্লিট করে আবার যদি একবার রিভিশন দিতে পারো সব থেকে বেটার হয়, কারণ এখান থেকে আমি দুইটা সৃজনশীল আমার 100% পাবো এবং দিতেও হবে, তাই না? সো সেইটা করবা। তো যখন তুমি পরিসংখ্যান শেষ করলো, পরিসংখ্যানের যে সৃজনশীলগুলো আছে সেটার পাশাপাশি যদি তুমি হচ্ছে এমসিকিউটা ওইটার সাথে একবার শেষ করে রাখো, তাহলে কিন্তু তোমার হচ্ছে সৃজনশীল পরিসংখ্যান একবারেই শেষ হয়। এভাবে তুমি ত্রিকোণমিতি পরিমিতি টপিকে গেলে সেই অধ্যায়গুলোর সৃজনশীলের পাশাপাশি এমসিকিউগুলো করলা, জ্যামিতির পাশাপাশি তুমি সৃজনশীলের পাশাপাশি এমসিকিউগুলো করলা। তারপরে যখন তুমি হচ্ছে বীজগণিতে আসবা তখন এটার পাশাপাশি এইটাটা করবা। এখন কথা হলো বলবা যে ভাইয়া সব অধ্যায়গুলো তো হচ্ছে আমারে সৃজনশীলের ক্ষেত্রে করতে বলেন নাই। হ্যাঁ, সৃজনশীলের ক্ষেত্রে করতে বলেন নাই, কিন্তু এমসিকিউ এর ক্ষেত্রে তোমার সব অধ্যায়গুলোই করতে হবে। এমসিকিউ এর ক্ষেত্রে কোনো অধ্যায় বাদ দেওয়া যাবে না। এই যে তোমার এক অধ্যায়কে আমরা অনেক সময় বাতের খাতায় রাখি, কিন্তু এমসিকিউ এর ক্ষেত্রে এক অধ্যায়কেও বাতের খাতায় রাখা যাবে না, কারণ ওটা দিয়ে আমার এমসিকিউ হতে পারে। ঠিক আছে? সো তোমাদের প্রথম কাজ হচ্ছে যে কথাগুলো বলছি এগুলো একটু ভালোভাবে মনের ভিতরে গেঁথে নেওয়া, এবং তোমার হচ্ছে এইভাবে প্রথম আজকে যারা দেখতেছো আজকে এভাবে শুরু করো, এবং এখান থেকে শুরু করে এই দিকে, তারপর হচ্ছে এই দিকে, সবাই দিকে হাঁটে। আমার ভিডিও যারা দেখো তারা একটু উল্টা হাইটা দেখো, দেখবা অনেকটা তোমার কাজে লাগছে। কেন? কারণ এইখানে বিস্তারিত একটা সিলেবাস, এইটা শেষ করাটা অনেকটা, এটাকে আমি শেষ করব, কারণ আমার
যত হচ্ছে আমি নিজেকে প্রস্তুত করতে পারবো গোছানো একটা প্রস্তুতির মাধ্যমে, তত হচ্ছে আমার মনের ভিতরে আত্মবিশ্বাস বাড়বে। আর এগুলো থেকে যদি শুরু করি তাহলে আমার দেখা যাবে অল্পতেই আমি 5টা সৃজনশীল প্রশ্নের অ্যান্সার আমি করতে পারবো, তখনই আমার আত্মবিশ্বাস বাড়বে, তখন দেখা যাবে এটার অতটা কঠিন মনে হবে না। ঠিক আছে, সো এই কাজটা করবা যারা পুরো ভিডিওটা দেখছো। তারপর হলো অবশ্যই পড়ার সময় একটু ফুল অ্যাটেনশন দিয়ে অঙ্ক, তুমি যতই ভালো স্টুডেন্ট হও না কেন, পুরোপুরি ফোকাস না দিলে তোমার কখনোই তুমি অঙ্কে সফলতা আনতে পারবে না। সো ফোকাস দিয়ে হচ্ছে পড়াশোনাটা করতে হবে। এবং এই 3-4টা দিনের জন্য আলাদা একটা রুটিন করে ফেলো, মানে এক্সট্রা সময় এখানে দিতে হবে। কারণ অন্যান্য পড়া তুমি হচ্ছে পইরা মুখস্থ করে যাইতে পারো অল্প সময়ের ভিতরে, কিন্তু অঙ্ক করতে গেলে কিন্তু সময় লাগে। সো এই জন্য অবশ্যই তোমাকে এক্সট্রা টাইম গণিতে দিতে হবে। এই জন্য তুমি নিজে আলাদা একটা রুটিন করো যে আমি দিনে অন্তত 10 ঘন্টা প্লাস বা 12 ঘন্টার মতো যেন পড়তে পারি। কারণ অন্য তো তোমার এখন কোনো কাজ নেই, এই পরীক্ষার সময় কেউই বলতে পারবে না যে অন্য কোনো কাজ আছে। ঠিক আছে, সো 10-12 ঘন্টা পড়া তোমার জন্য জরুরি এখন। ঠিক আছে, এরপর হচ্ছে যখন 10-12 ঘন্টা পড়তে পারবা তখন একটু ফোকাস দিয়ে তুমি হচ্ছে সৃজনশীল করার সময়, এমসিকিউ করার সময় একটু ফোকাসটা বাড়াই দিবা। পাশাপাশি তোমার হচ্ছে বোর্ড প্রশ্নগুলো একটু বেশি বেশি সমাধান করবা, সেটা সৃজনশীলও এমসিকিউ তো। কেন? কারণ হচ্ছে যখন তুমি বোর্ড প্রশ্নগুলো সমাধান করবা তখন তুমি কিন্তু হচ্ছে বুঝতে পারবো যে বোর্ডের প্রশ্নগুলো কেমন হয়। এবং অবশ্যই ঘুরাই ফিরাই তোমার বোর্ডের সকল বোর্ড মিলাইয়ে যেরকম প্রশ্ন হয় সেরকমই একটা না একটা প্রশ্ন হবে। ঠিক আছে, আর বোর্ড প্রশ্ন সমাধানের পূর্বে একটু অন্যান্য যে প্রশ্নগুলো আছে সেগুলো একটু সমাধান করে নেওয়ার চেষ্টা করবে। তাতে করে হবে কি, তাহলে তুমি প্রশ্নগুলো দেখলে বুঝতে পারবে এবং দ্রুত তুমি ওগুলো সমাধান প্রক্রিয়ায় যেতে পারবে। ঠিক আছে, তো যারা পুরো ভিডিওটা মনোযোগ সহকারে দেখেছো তাদের অসংখ্য ধন্যবাদ। আবহাওয়া অনেক জায়গায় খারাপ, আশা করি তোমাদের এই বৈরী আবহাওয়ায় কোনো সমস্যায় ফেলবে না এবং তোমাদের প্রত্যেকটা সময় তোমরা একটা সঠিক ওয়েতে সঠিকভাবে কাজে খাটাতে পারবা এবং দিন শেষে গণিত পরীক্ষায় তোমরা খুব সুন্দর একটা মার্কস অর্জন করতে পারবা। তোমাদের যে কাঙ্ক্ষিত স্বপ্নের A+ বা হচ্ছে 90+ বলো 95+ বলো মার্কস, সেটা তোমরা অর্জন করতে পারবা। আর তোমাদের সকলের জন্য দোয়া শুভকামনা রইল। গণিত বিষয়ে যদি আরও কোনো চিন্তাভাবনা থাকে সেটা নিয়ে আলোচনা করব। এবং যেটা বলছিলাম আরেকটা বিষয়, সেটা হলো যে যারা হচ্ছে খুব দুর্বল, মানে পরীক্ষার হলে গিয়ে হতবাকা, ঠিক আছে, তাদের নিয়ে সামনে আর একটা ভিডিও আসবে আগামীকালকে ইনশাল্লাহ। আর সেটা নিয়ে আগামীকালকে আলোচনা করব, কারণ হচ্ছে নাইলে হচ্ছে এই ভিডিওটার লেন্থ অনেক বড় হয়ে যাবে। ঠিক আছে, তো তোমাদের হতাশ হওয়ার কিছু নয়, তোমাদের নিয়ে সামনে ভিডিও আসতেছে এবং আমি চেষ্টা করব তোমাদের জন্য আরও কিছু আপডেট বা আরও ভালো কিছু সাজেশন দেওয়ার। সবাই সে পর্যন্ত ভালো থাকো, তোমাদের পরীক্ষার জন্য দোয়া ও শুভকামনা রইল। আজকে পর্যন্তই, আল্লাহ হাফেজ।